কি কারণের জন্য বলা হতো যে আপনি ছাত্র শিবির করতেন, ছাত্র শিবির? এটা কেন ছিল? এখন এটা আপনি যদি বলেন বা যারা বলে তো তারা বলে, আমি বলছি না। আমাদের বাড়িতে একটা সময় এই যুদ্ধাপরাধী কাদের মোল্লা সাহেব উনি লজিং থাকতেন আমার দাদা বাড়িতে। আচ্ছা, কোন সনে এটা? এটা ওই 1965-66 সনে। একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো? কখনোই ছিলাম না। কখনোই ছিলেন না? আমি এটি দোষের কিছু না, নিশ্চয়ই মাদ্রাসাও তো অনেক মেধাবী ছাত্ররা আছে, কিন্তু কি কারণের জন্য বলা হতো যে আপনি ছাত্র শিবির করতেন, ছাত্র শিবির? এটা কেন ছিল? এখন এটা আপনি যদি বলেন বা যারা বলে তো তারা বলে, আমি বলছি না, আমার কোনো বক্তব্য না। আপনি যখন আওয়ামী লীগ ছেড়ে আসেন তখন দেখেছি যে এই ধরনের আমি আসলে কখনোই যেমন আমি কখনো এটা নিয়ে আমাকে নিয়ে কে সমালোচনা করলো সেটা আমি চিন্তা করি না। তারা দেখে যে এই লোকটা যেহেতু আর্মি বলছে অতএব সে শিবির, আর যেহেতু শিবির করছে তার বাবা মা আত্মীয় স্বজন তারা রাজাকার ছিল। এটা হলো খুব সহজ একটা সমীকরণ। এখন যারা এই সহজ সমীকরণ মেলাতে চায়, এখন আমি যদি তাদের দিকে তাকাই, তাদের সাথে রেসপন্ড করি, তাদের সাথে কথা বলি, তাহলে তো আমার কাজ হবে না। আমাকে তো এখনো সকাল থেকে রাত পর্যন্ত। তাহলে আপনি স্পষ্ট করে বলছেন যে আসলে আপনি ছাত্র শিবির বা শিবির ছিলেন না বা করতেন না। আপনি এটি কেন স্পষ্ট করছেন না যে আপনি ছাত্র শিবির করতেন কি করতেন না? না, ফার্স্ট থিং হলো যে ছাত্র শিবির নামক যে জিনিসটি, এটি কখনোই আমি এটা জানতামই না। বরং আমি আপনাকে একটা কথা বলি, আমি তখন সম্ভবত 6-এ পড়ি। আচ্ছা, 6-এ পড়ি বা 6-এ পড়ি। তখন শিবিরের সাথে তালিম নিতেন? তখন আমাদের ওখানে, আমি এটা আমার মনে ছিল না, আমার কয়েকটা ছেলে, তো ওরা ওই যে 4, 5, 6-এ পড়ে কিছু ছেলেদেরকে এইভাবে তালিম দিত। এরকম কয়েকটা ছেলে আমার কাছে আসছে বলার জন্য। আমি তাদের শিবিরে না 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 ওই মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে যেরকম শিবিরের কিছু লোকজন আসছে তাদের তালিম দেওয়ার জন্য। তো আমি তাদেরকে খুব বকাঝকা করলাম যে দিস ইজ ইউর টাইম, তোমাদের এখানে লেখাপড়ার সময়, তোমরা লেখাপড়া করবা, স্কুলে যাবা, শিবির কি, রাজনীতি কি, কি সমস্ত কথাবার্তা বলো। তো আমি এটা ভুলে গেছিলাম। এটা ভুলে যাওয়ার পরে এখন অনেকদিন পর আমার সেই ভাইরা বলে যে ভাইয়া আপনার ওই সময় আপনার যে পার্সোনালিটিটা ছিল যার কারণে। শিবিরের কি খারাপ দিক দেখেছেন যে শিবির? না, খারাপের জন্য না, এটা ক্লাস 6-এ একটা ছেলে পড়ে, একটা ক্লাস 6-এ একটা ছেলে পড়ে, সে কেন রাজনীতিতে যাবে? সে ভালো লেখাপড়া করবে, ঘর সংসারে সাহায্য করবে। আমাদের ওখানে কৃষি প্রধান এলাকা, ব্যবসা প্রধান এলাকা, এবং ওখানে 70, 73, 74, 75 সনে মানে আপনাকে যারা শিবির বলে বকা দিত বা আপনার পরিবারকে জামাত বলে বকা দিত, এটা না জেনে সেই শিবির বা জামাতের ত্রুটি কোথায় দেখেন আপনি? মানে কেন শিবির এবং জামাতের অনেক ত্রুটি আছে। প্রথমত, জামাত ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, এবং এটা কোনোদিন একটা পলিটিক্যাল পার্টি হতে পারবে না। এবং এটা আমি পার্লামেন্টের বক্তব্য আমি এই কথাটা বলেছি, এটা হতে পারবে না। তারা গুড ম্যান, তারা সমাজে ঠিক আছে, বিরাট একটা অংশ তাদের আছে, অলমোস্ট 8-12% তারা বলে তাদের আছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন জামাত শিবির আসবে এটা ইম্পসিবল একটা ব্যাপার, কখনোই তারা আসবে না। এর কারণ হলো তাদের যে রাজনীতির যে চিন্তা চেতনা, এটা হলো প্রথমত কমিউনাল, তারা নিজস্ব একটা সাম্প্রদায়িক চিন্তা করে। আজকে এই অনুষ্ঠানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি যেটি বলছেন সেটা হচ্ছে আপনার ছাত্র শিবিরের সাথে আপনার সংশ্লিষ্ট, ছাত্র শিবির করা, জামাতের সাথে সংশ্লিষ্ট, সেটি আছে কি নাই? এক কথায় উত্তর দিবেন। আমরা নেই, কখনোই নেই, কখনোই ছিল না। বরং আমি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জিনিসগুলোতে কখনো কিন্তু আপনি কোনো প্রতিবাদ বা কোনো ফেসবুকে আপনার কোনো এই ধরনের বক্তব্য প্রতিবাদ করার তো দরকার নেই। আমি যেটার সাথে আমি আদৌ জড়িত না, সেটা আমার প্রতিবাদ, সেটা আমার দরকারটা কি, আমার বলার দরকারটা কি, যে কাজ করতেছে লেট হিম ডু। আমি আমার নিজের কাজ করে সারতে পারি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। টিল নাও আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ইন 1986, মিস্টার কিরণ। 86 সন থেকে এখন পর্যন্ত দৈনিক 18 ঘন্টা পরিশ্রম করি। দুমুঠো ডাল ভাত মুখে তোলার জন্য আমাকে এখনও পরিশ্রম করতে হয়। আপনি যখন আওয়ামী লীগ ছেড়ে আসেন, অর্থাৎ বিএনপি থেকে নমিনেশন নেন, তারপর পরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল, এবং আমি নিজেই দেখেছি সেখানে বলা হচ্ছিল আপনি আসলে যে রাজনীতি করবার কথা, অর্থাৎ আপনার অতীত রাজনৈতিক ইতিহাস গণমাধ্যমে মেন স্ট্রিমে নয়, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তারা বলেছিল যারা যুদ্ধ অপরাধীদের পক্ষের সমর্থিত যেসব দল, সেই দলের সমর্থনের লোক আপনি ছিলেন, আপনি ঘাপটি মেরে আওয়ামী লীগের সেখানে ছিলেন। আমি সোজা বাংলায় বলতে গেলে আপনি জামাত শিবিরের এক ধরনের নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি কিন্তু তলে তলে ছিলেন। সেই বিষয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? সে সময়কার কথা বলছি। আপনি আসলে অভিযোগটা করতে পারেননি ঠিক মতো, ভদ্রলোক মানুষ তো লজ্জা করতে পারেনি আমি। জি, অনেকে বলতে যে এটা হলো কাদের মোল্লার ভাতিজা,
যে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ভাতিজা বলতো, আর গালি দিয়ে বলতো হি ইজ এ বাস্টার্ড সন অফ কাদের মোল্লা। এটা আমাদের বাড়িতে একটা সময় এই যুদ্ধাপরাধী কাদের মোল্লা সাহেব উনি লজিং থাকতেন আমার দাদা বাড়িতে। আচ্ছা, কোন সনে এটা? এটা ওই 1965-66 সনে যে কাদের মোল্লা সাহেবের ফাঁসি হয়েছে। ফাঁসি হলো তখন তিনি আপনার কোথায়? আমাদের ফরিদপুরে আমাদের দাদা বাড়িতে, আমার ফুফুদেরকে পড়াতেন। আচ্ছা, তো উনি আসলে ওই সময়টাতে শিবির করতেন না, তখন তিনি ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ করতেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়তেন আর কি। এবং আমাদের ওখানে খুব বিখ্যাত স্কুল আছে বার্ষিক স্কুল, ওখানে তিনি পড়াশোনা করতেন। তো যার জন্য আপনি চিন্তা করেন যে কাদের মোল্লা শিবিরের একজন খুব বড় নেতা ছিলেন। তারপর জেলখানাতে আমি যাদের সঙ্গে ছিলাম, এটিএম আজহার সাহেব ছিলেন। জেলখানা ছিলেন কার কার সাথে ছিলেন? যে মীর কাসেম আলী, এটিএম আজহার সাহেব। আচ্ছা, কাদের মোল্লা ভাই সে দেখা করছেন কয়েকদিন, উনি তখন জীবিত ছিলেন, অন্য রুম থেকে এসে সেই জেলখানাতে মানে আসতেন, যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি, আমাদের দাদা বাড়িতে উনি থাকতেন। তো উনি আসি ঈদের দিনও সেখানে আসছে। আমি এগুলো লিখছি, আমি বের হয়ে, আমি জেলখানা থেকে বের হয়ে যে বাংলাদেশ প্রতিদিনে লিখেছি। কিভাবে দেখেছেন আপনি তাদের? তারা তখন কি তাদের ফাঁসির আদেশ হয়ে গিয়েছিল? হ্যাঁ, তাদের ফাঁসির আদেশ হয়ে গেছে। তাদের ফাঁসির প্রতিক্রিয়া কি ছিল তখন? না, তাদের ফাঁসির আদেশ হয়ে গেছে, ওটাও আমি লিখেছি, যেমন ফাঁসির আদেশ হয়ে গেছে। তো মাঝে মাঝে তারা চিন্তিত হতেন, অমনোযোগী হতেন,